বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রীদের। ছাত্রীরা, তোমরা একটু খেয়াল করে দেখবে, গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত যে রাজনৈতিক ব্যক্তিত্ব এদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাদের নিরলস সংগ্রাম, সাধনা, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতার দিকে, স্বাধীনতার সোনালী সূর্য ছিনিয়ে আনার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তাদের নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় থাকছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে, যে রাজনৈতিক ব্যক্তিত্ব সারা জীবন সংগ্রাম করেছেন কায়েমি স্বার্থচক্রের বিরুদ্ধে। অর্থাৎ আমরা দেখি এই উপমহাদেশের যে কজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আজীবন অন্যায়, অবিচার, উৎপীড়নের বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে গেছেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রগণ্য। প্রতীকী অর্থে তার সারাটা জীবনই কেটেছে রণক্ষেত্রে। বাল্যকালে শুরু হয়েছে তার জীবন সংগ্রাম এবং যৌবনে ও যৌবনোত্তর কালে এই সংগ্রামকে তিনি রূপান্তরিত করেছেন কায়েমি স্বার্থচক্রের উপর প্রচণ্ড আঘাতের হাতিয়ার রূপে। প্রকৃতপক্ষে তার সংগ্রামী চেতনা ও মানসিকতা তৈরি হয়েছিল তার বাল্যকালের করুণ অভিজ্ঞতার সূত্রে। আমি তোমাদের এর আগেও একটা বিষয় বলেছিলাম যে সময়, পরিবেশ, তার পারিপার্শ্বিকতা তার জীবনের উপরে, তার জীবন দর্শনের উপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে। মৌলানা আব্দুল হামিদ খান সেই সময়েরই সন্তান। তার পারিপার্শ্বিকতা, তার জীবন সংগ্রাম, তার জীবন বোধ তাকে এমনভাবে চালিত করেছিল যে তিনি সারা জীবন তিনি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি জনমানুষের কল্যাণের জন্য, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে শুরু করে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করে গেছেন। এদেশের স্বাধীনতা অর্জনের পরেও তিনি থেমে থাকেননি। তিনি তার সংগ্রাম নিরলসভাবে, অক্লান্তভাবে চালিয়ে গেছেন। আমরা তার জন্মসনটা দেখি। যার জন্মটা হয়েছিল কোথায়? 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জ মহকুমা শহরের অদূরবর্তী ধানগড়া গ্রামের এক অখ্যাত দরিদ্র পরিবারে। সামান্য জমি জমা এবং একটা সামান্য জমি জমা থেকে যে আয় হতো তাতে তার পিতা হাজী শরাফত আলী খানের খুব কষ্টে জীবন নির্বাহ হতো। তদুপরি বাল্যকালে পিতা এবং কৈশোরে মাকে হারান এবং তার শেষ পর্যন্ত তার চাচার আশ্রয়ে তার জীবন যাপন শুরু হয়। কিন্তু তিনি ছোটবেলা থেকেই লক্ষ্য করলেন যে এই সমাজে ধনী গরিবের মধ্যে রয়েছে এক চরম ব্যবধান, অর্থাৎ ধনীরা ক্রমশই গরিবদের শোষণ করে যাচ্ছে এবং এই শোষণ নিপীড়ন তার ভিতরে যে বিরাট এক ঘৃণার জন্ম দেয়, সেই ঘৃণার থেকেই তিনি আজীবন সংগ্রাম করেন। অর্থাৎ তার এই ঘৃণাই তাকে অনুপ্রাণিত করে এদেশের আপামর বঞ্চিত জনগোষ্ঠীর জীবনে সুখ এনে দেওয়ার জন্য। এদেশের মানুষের, অর্থাৎ এদেশের যে শোষিত মানুষ আছে তাদেরকে তাদের জন্য এক সাম্য ন্যায় ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করেন। এক্ষেত্রে আমরা যদি তার জীবনী আলোচনা করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখব 1904 সালে তিনি ধর্মীয় শিক্ষা লাভ করেন। অর্থাৎ আমরা দেখেছি বাল্যকাল থেকেই তিনি চাচার আশ্রয়ে লালিত পালিত হলেও তিনি তেমন একটা শিক্ষা লাভ করার সুযোগ পান নাই। কিন্তু আমরা দেখেছি যে 1904 সালে এই তরুণ আব্দুল হামিদ একসময় ইরাকি আলেম শাহ নাসিরুদ্দিন বোগদাদির আশ্রয় লাভ করেন। এই ধর্মপ্রচারক পীরের নিকট তিনি কোরআন হাদিস বিষয়ে জ্ঞান লাভ করেন। বস্তুত শাহ নাসিরুদ্দিন প্রাথমিক পর্যায়ে তাকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করেন। পীর সাহেবের নিকট শিক্ষা লাভের পর তিনি যুক্তপ্রদেশের দেওবন্দ মাদ্রাসায় কিছুকাল ইসলামী শিক্ষা গ্রহণ করেন। আব্দুল হামিদ দেওবন্দ থেকে স্বদেশে প্রত্যাবর্তনের পরও অনেক দিন কোথাও স্থায়ীভাবে বসবাস করেননি। ইসলাম প্রচারের জন্য তিনি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছেন। এ সময় একবার বাগদাদেও গিয়েছিলেন। তিনি কিছুকাল আসামের জলেশ্বরীতে পীর সাহেব নাসিরুদ্দিনের আস্তানায় অতিবাহিত করেন। তার জীবনে কিছুটা স্থিতি আসে যখন বগুড়ার পাঁচবিবির একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
তার চারিত্রিক দৃঢ়তা, সততা ও অসম সাহসিকতার পরিচয় পেয়ে পাঁচবিবির জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরী তাকে জমিদার পরিচালনার কিছু দায়িত্ব দেন। কিন্তু শিক্ষকতা বা জমিদারি সংক্রান্ত কাজ কারবার দেখাশোনার জন্য যে ধরনের মানসিকতা থাকা দরকার মৌলানা ভাসানীর তা ছিল কিনা বলা কঠিন, কারণ বাল্যকাল থেকেই তিনি সকল বাধাবন্ধনের শৃঙ্খল ভেঙে মুক্তির সন্ধান করেছেন। কাজে শিক্ষকতা বা জমিদারি সেরেস্তার সীমাবদ্ধ গণ্ডি তাকে বেশি দিন আবদ্ধ রাখতে পারেনি। যাই হোক, আমরা দেখি যে তিনি জমিদারি কাজের সূত্র, এই যে জমিদারি কিছুকাল করেছেন সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ জমিদারি কাজের সূত্রে তাকে প্রায় কলকাতায় যেতে হতো। কলকাতায় তিনি স্বরাজপন্থী কংগ্রেস কর্মী এবং সন্ত্রাসবাদীদের সংস্পর্শে আসেন। তাদের স্বাধীনতার আদর্শ স্বাভাবিকভাবেই তাকে অনুপ্রাণিত করে। সন্ত্রাসবাদীদের স্বরাজবাদী আদর্শের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন সত্য, কিন্তু লুটতরাজের মাধ্যমে তাদের অর্থ সংগ্রহের কৌশল তিনি সমর্থন করতে পারেননি। এ কারণে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক তিনি ছিন্ন করেন। এরপরে আমরা দেখি যে 1916 থেকে 17 সাল, 1916 থেকে 17 সালে মোটামুটি বলা যায় যে তার রাজনৈতিক জীবনটা শুরু হয়েছিল 1916 থেকে 17 সালের দিকে। 1919 সালে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন এবং 1926 সালে তিনি প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। তিনি 1926 সালে আমরা দেখি 1926 সালে কংগ্রেস 1926 সালে কৃষক প্রজা আন্দোলন শুরু করেন এবং 1929 সালে আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলে কৃষকদের সংগঠিত করে একটি কৃষক সম্মেলন করেন। তিনি এই সম্মেলনে কৃষকদের পক্ষে ভাষণ দিয়েছিলেন এবং তার নাম রাখা হয় ভাসানীর মৌলানা, অর্থাৎ তখন থেকেই তিনি মৌলানা আব্দুল হামিদ খান হিসেবে পরিচিতি লাভ করেন। 1929 সালে তিনি 1929 সালে এই যে তিনি কৃষক সম্মেলনে যোগদান করেন তার একটা কারণ ছিল, কারণ যে এই তখন থেকেই দেখা গেছে কি যে আসামে একটা নিপীড়নমূলক, অর্থাৎ 1937 সালে যদি আমরা দেখি যে 1929 সালে তিনি যে কৃষক সম্মেলনে যোগদান করেন সেখান থেকেই তিনি জনমানুষের সাথে মেলামেশা করার ফলে তিনি অভিজ্ঞতা লাভ করেন এবং তিনি উপলব্ধি করেন যে কৃষকরা হচ্ছে সবচাইতে বঞ্চিত। কারণ আমরা জানি 1793 সালে যে সরকার যে চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করে তার ফলে তার বাংলায় অনেক ভূমিভূর জমিদারের সৃষ্টি হয়, একই সাথে সৃষ্টি হয় সুদখোর মহাজন শ্রেণীর। উভয় শ্রেণী অত্যাচার এবং নিপীড়নে অতিষ্ঠ হয়ে গ্রাম বাংলার সাধারণ মানুষ শোষিত শ্রেণীর ভাই হিসেবে এগিয়ে আসে। অর্থাৎ 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয় এবং তার সূত্র ধরে শোষিত কৃষক শ্রেণী যে কিভাবে শোষিত হচ্ছে এবং মহাজনরা যে তার সুযোগ নিচ্ছে, এই অবস্থাটা তিনি অবলোকন করেন এবং শোষিত শ্রেণীর ভাই হিসেবে এগিয়ে আসেন মৌলানা ভাসানী। বিভিন্ন অঞ্চলে কৃষক আন্দোলন এমনকি কৃষক বিদ্রোহ শুরু হয় তারই নেতৃত্বে। রাজশাহীর ধূপঘাটের জমিদার ময়মনসিংহের সন্তোষ এবং গৌরীপুরের মহারাজা এবং পাবনার শুষ্কর মহাজনদের বিরুদ্ধে পর্যায়ক্রমে যে কৃষক আন্দোলন এবং বিদ্রোহ সংগঠিত হয়েছিল তাতে মৌলানা ভাসানীর নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার এই কৃষক আন্দোলনের পিছনে ছিল যে তৎকালীন কৃষক সমাজের যে করুণ অবস্থা, অর্থাৎ শুধু কৃষক না, এখানে শ্রমিক, তাঁতি, কামার, কুমার সকলের ন্যায়সঙ্গত দাবি শাসক শ্রেণীর সামনে তিনি তুলে ধরেছেন। তিনি এরকম একটি সম্মেলনের আয়োজন করেন। এই জন্যই তিনি 1924 সালের ভাষাঞ্চলে এই সম্মেলনে তিনি একটা আয়োজন করেন এবং এই সম্মেলনে তিনি আসামে বসবাসকারী বহিরাগত বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ভাষাঞ্চলের সম্মেলনের সাফল্যের কারণেই আমরা বলেছি যে তখন থেকেই তিনি মৌলানা ভাসানী টাইটেলটা লাভ করেন। কিন্তু আমরা দেখেছি যে এই যে সম্মেলন হয়েছে এই সম্মেলনটার কারণটা ছিল কি, দেখা যায় যে 1937 সালে তিনি
দেখা যাচ্ছে যে ওই সময় আসামে একটা নিপীড়নমূলক প্রথা শুরু হয়েছিল। কি শুরু? সেই প্রথাটা ছিল লাইন প্রথা। অর্থাৎ আমরা দেখেছি যে 1928 সালে অর্থাৎ তিনি যখন সেখানে যান, তাহলে সেখানে তিনি দেখতে পান যে সেখানকার সরকার একটা আইন করেছে, একটা শুধুমাত্র যে একটা মানে তৎকালীন এই মুসলমান কৃষকদের, অর্থাৎ আসামে বসবাসকারী যে বাঙালি মুসলমানরা ছিল, তারা ইংরেজ রাজপুরুষ এবং বাঙালি বাবুদের এরূপ হেয় মনোভাব, তাদের প্রতি তাদের একটা হেয় মনোভাব অপন্ন ছিল ইংরেজ এবং বাঙালি জমিদার যারা ছিল তাদের, যে এই কারণেই তারা একটা লাইন প্রথা চালু করে যে বাঙালি মুসলমানদের অস্তিত্ব আসাম থেকে উৎখাত করার একটা অভিসন্ধি নিয়েই তারা 1937 সালে লাইন প্রথা নামে সরকারি নিয়ন্ত্রণমূলক একটা আইন জারি করে। এই আইনের কারণটা হচ্ছে, এই আইন জারি করার একটা তাদের উদ্দেশ্য ছিল যে সরকার একটা সময়সীমা বেঁধে দেয় যে এই সময়সীমার পূর্বে যারা সেখানে আসামে আগে থেকেই বসবাস করতো তারা সেখানে বসবাস করতে পারবে, এবং এই সময়সীমার পরে যারা আসবে তারা এখানে বসবাস করতে পারবে না। এই যে লাইন প্রথা, এটার কারণে অনেক স্থানীয় এটার ফলে কি হয়েছিল যে তখন বাঙালি খেদাও একটা আন্দোলন জোরদার হয়ে যায় এই লাইন প্রথার জন্য। তো তখন তিনি এই বৈষম্যমূলক লাইন প্রথার বিরুদ্ধে তিনি বিশাল সমাবেশের আয়োজন করেন, তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন সরকারের নিকট, এমনকি বিদ্রোহের হুমকি দেন। মৌলানা ভাসানীর প্রবল আন্দোলনের চাপে আসাম সরকার বাধ্য হয়ে লাইন প্রথা তুলে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন জনমানুষের সাথে সম্পৃক্ত হন ধর্মীয় প্রচারণার কারণে, তখন থেকে বা এরকম জমিদারি কাজের জন্য তিনি যখন কলকাতায় যান, তখন তিনি তার রাজনৈতিক বিষয়গুলো তিনি অনুধাবন করেন এবং তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন। এরপর এই যে কৃষক আন্দোলন ছিল, কৃষক আন্দোলনের পরবর্তীতে আমরা দেখি যে 1937 সালে তিনি কংগ্রেস ত্যাগ করে তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং 1944 সালে আসাম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1948 সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব বাংলার ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। এবং আমরা দেখি 1949 সালের 23শে জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। 1952 সালে ভাষা আন্দোলন এবং 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন। 1957 সালে তিনি ন্যাশনাল আর্মি পার্টি গঠন করেন। এছাড়াও 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1970 সালে 4 ডিসেম্বর পল্টনের ময়দানে এবং 1976 সালে 16 মে ঢাকা রাজশাহী লং মার্চে অংশগ্রহণ করেন। 1976 সালে 17 নভেম্বর তার জীবনাবসান ঘটে। তাহলে আমরা মোটামুটি দেখতে পাই যে কৃষক সংগ্রাম, কৃষকের জন্য যে সংগ্রাম, শুধু কৃষক না, এই যে তৃণমূল পর্যায়ে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত যে শ্রমজীবী মানুষের জন্য তিনি যে গণ আন্দোলন করেছিলেন, অর্থাৎ তার রাজনীতিকে আমরা কি বলতে পারি যে গণমুখী সংগ্রামী রাজনীতি, অর্থাৎ গণমুখী সংগ্রামী রাজনীতির একটা ধারা তিনি যে চালু করেছিলেন। আমরা শেরেবাংলা ফজলুল হকের ক্ষেত্রেও আমরা দেখি, অর্থাৎ এ ধরনের শেরেবাংলা ফজলুল হক যেমন একটা মধ্যবিত্ত শ্রেণী বা কৃষক শ্রেণী, অর্থাৎ এর আগে আমরা মুসলিম লীগের ভূমিকা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে তারা একটা উচ্চবিত্ত বা ধনী শ্রেণীর একটা প্রতিনিধিত্ব করেছে। কিন্তু মৌলানা ভাসানী, তারপরে তোমার শেরেবাংলা ফজলুল হক, এরা যেমন একেবারে তৃণমূল পর্যায়ে শ্রমজীবী মানুষের স্বার্থে, অর্থাৎ ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে তারা এক আপামর সংগ্রাম করেছেন, তারা আজীবন সংগ্রাম করে গেছেন এবং তাদের এই সংগ্রামের ফলে কায়েমি স্বার্থবাদী যারা আছে, যারা নিজেদের স্বার্থে, অর্থাৎ তাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে গুটিকয় মানুষের স্বার্থ যখন তারা প্রাধান্য দিয়েছে এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থকে তারা অবহেলা করেছে। এই জন্য আমরা এক সময় দেখি যে মুসলিম লীগ থেকে তিনি বের হয়ে এসে তিনি 1949 সালে তিনি আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, অর্থাৎ কায়েমি স্বার্থ চক্রের সাথে তিনি কোনোভাবেই আপোষ করেন নাই। অর্থাৎ যেখানে
স্বার্থটা ব্যর্থ অর্থাৎ বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হওয়ার প্রশ্ন দেখা দিয়েছে, সেখানেই তিনি তখন তাদের সাথে আপোষ করেননি। অর্থাৎ তিনি সবসময় তৃণমূল পর্যায়ে শ্রমজীবী মানুষের স্বার্থকে তিনি গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তাহলে এভাবে দেখা যাচ্ছে কি তার সারাটা জীবন চলে এসেছে শুধুমাত্র আপামর জনগোষ্ঠীর শ্রমজীবী জনগোষ্ঠীর কল্যাণে। অর্থাৎ কায়েমি স্বার্থবাদী যারা সাম্রাজ্যবাদী শক্তি, কায়েমি স্বার্থবাদী শক্তি, উপনিবেশিক যে শক্তিগুলো আছে, শাসক গোষ্ঠী আছে, তাদের সব রকমের অন্যায় অবিচার দেখা মাত্রই তিনি কী করেছেন, তার কণ্ঠস্বর জ্বলে উঠেছে। তার কণ্ঠস্বর সবসময়, তার তীব্র কণ্ঠস্বর ও প্রতিবাদ ছিল কায়েমি স্বার্থবাদীর বিরুদ্ধে। এদেশের শোষিত, নিপীড়িত, মজলুম মানুষের স্বার্থেই তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। ব্যক্তির স্বার্থকে তিনি কখনোই গুরুত্ব দেননি। এই জন্যই তাকে বলা হয়, মৌলানা ভাসানীকে বলা হয় মজলুম জননেতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলানা ভাসানীর বহুবিধ ভূমিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে তিনি এদেশের আপামর জনগোষ্ঠীর জন্য সংগ্রাম করেছেন, তৃণমূল পর্যায়ে জনগোষ্ঠীর জন্য সংগ্রাম করেছেন, গণমানুষের জন্য রাজনীতি করেছেন। হয়তো তিনি স্বাধীনতার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, হয়তো তিনি সব ক্ষেত্রেই সফল হতে পারেননি, তথাপি তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বলে যে তিনি ব্যক্তির স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠে জনমানুষের কল্যাণের জন্যই রাজনীতি করেছেন। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্ম নিয়ে, যিনি বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত। ধন্যবাদ সবাইকে।